আইপিএল অভিষেকে ৩৪ রান করে যখন আউট হয়েছিলেন তখন কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন। এবার তৃতীয় ইনিংসে যখন সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নিজের নাম তুললেন তখন মাঠ ছাড়লেন হাসি মুখে। গল্পটা অবিশ্বাস্যই বটে। বলছিলাম বৈভব সূর্যবংশীর কথা, যার বয়স মাত্র ১৪, যিনি ১৭ বলে তুলে নিয়েছেন আইপিএল ক্যারিয়ারে প্রথম হাফ সেঞ্চুরি আর ৩৫ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। মাত্র ১৪ বছর বয়সে যত স্বপ্নের কথা ভাবা যায় সব স্বপ্নকেই ছাড়িয়ে গেছেন সূর্যা। ৩৫ বলে তুলে নেওয়া সেঞ্চুরি করতে হাঁকিয়েছেন মোট ১১টি ছক্কা। ভাবতে পারছেন, যেখানে ৩৫ বছরে সেঞ্চুরি করাই এক অবিশ্বাস্য ব্যাপার, সেখানে মাত্র ১৪ বছর বয়সে একজন খেলোয়াড় ৩৫ বলে ৩ অঙ্ক স্পর্শ করেছে। অবাক হতে চাইলে এখানেই শেষ না। এটা যে আইপিএলে তার মাত্র তৃতীয় ইনিংস, আর এই তৃতীয় ইনিংসে এসেই গড়েছেন অবিশ্বাস্য কীর্তি। জেনে রাখা ভালো, এই ইনিংসের মধ্য দিয়ে তিনি ছাড়িয়ে গেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি সহ আরও অনেক বড় বড় খেলোয়াড়দেরকে। ৩৮ বলে ১০১ রান করে বিদায় নেওয়ার মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। বিরাট কোহলি আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি করলেও কোনো ভারতীয় ক্রিকেটার তার চেয়ে দ্রুততম সময়ে সেঞ্চুরি করতে পারেনি। এতদিন পর্যন্ত ভারতের মাঝে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি ছিল ইউসুফ পাঠানের। ৩৭ বলে রাজস্থানের হয়ে মুম্বাইয়ের বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। এবার তার সেই রেকর্ড ভেঙে একই দলের হয়ে গুজরাটের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করলেন বৈভব সূর্যবংশী। শুধু ভারতীয়দের মাঝে বললে হয়তো তার ইনিংসের প্রশংসা করা শেষ হবে না। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এটি। শুধু ক্রিস গেইল আছেন সবার উপরে, যিনি ৩০ বলে সেঞ্চুরি করেন ২০১৩ সালে। এরকম অবিশ্বাস্য ইনিংস যে খেলোয়াড় খেলেছেন তার বয়স মাত্র ১৪ বছর। ভাবতে পারছেন কতটা অবিশ্বাস্য একটা ইনিংস খেলেছেন? যদি ৩৫ বলের কথা ভুলেও যান, তবুও ভাবুন মাত্র ১৪ বছর বয়সে পেশাদার ক্রিকেটে সেঞ্চুরি। এটা কোনো সাধারণ ইনিংস না। এই ছেলেও কোনো সাধারণ ছেলে না। ভারত এর মাঝেই তাদের রত্ন পেয়ে গেছে, যে আগামী ২ দশক ক্রিকেটে রাজত্ব করবে নিশ্চিতভাবেই। তার ইনিংস নিয়ে আরেকটা তথ্য শুনতে চান? এটা তো আপনি নিজেও এখন জানেন। সবচেয়ে কম বয়সে আইপিএলে সেঞ্চুরি এখন তার দখলে। এতদিন যে খেলোয়াড় সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করেন তার বয়স কত ছিল জানেন? ১৯ বছর। মনীষ পান্ডে সেটাই করে দেখিয়েছিলেন। এবার তার সেই রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী। ১৪ বছর বয়সে এসে এই প্রজন্মে এসেও কেউ পেশাদার ক্রিকেটে যে সুযোগ পাবে সেটাই কে ভেবেছিল? যদিও ভাবুক আর না ভাবুক, তিনি শুধু সুযোগ পেয়েই থেমেছিলেন না, সবাইকে এবার সত্যিকার অর্থেই দেখিয়ে দিলেন বয়স শুধুই সংখ্যা মাত্র। এতদিন রোনালদো, ধোনি, জেমস অ্যান্ডারসন, ইব্রাহিমোভিচ সহ অনেক বয়স্ক খেলোয়াড়ের জন্য শুনেছেন বয়স শুধু একটি সংখ্যা মাত্র। এবার ১৪ বছর বয়সী সূর্যার জন্য শুনবেন বয়স শুধুই একটি সংখ্যা। মাত্র ১৪ বছর বয়সে ৩৮ বলে ৭-৪ ও ১১-৬ ১০১ রানের ইনিংস তো সেই কথাই বলে। ক্রিকেট এবার প্রস্তুত হোক নতুন এক মনস্টার দেখার জন্য, যার নাম বৈভব সূর্যবংশী। বয়স মাত্র ১৭ বছর। এর মাঝেই ইউরোপের অর্ধ ডজন ক্লাবের টপ টার্গেটে পরিণত হয়েছে আর্জেন্টিনার এক বিস্ময় বালক। তাকে পাওয়ার জন্য লড়াই করছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে শুরু করে চেলসি এবং বার্সেলোনার মতো জায়ান্ট ক্লাব। আর্জেন্টাইন এই ওয়ান্ডার কিডের নাম ফ্রাঙ্কো মাস্তানোতুনো। এই বয়সেই তার তুলনা করা হচ্ছে ফুটবলের কিংবদন্তিদের সাথে। বড় বড় ফুটবল বিশেষজ্ঞ বলছেন মাস্তানোতুনো হবে আগামী যুগের ফিল ফোডেন। অনেকে আবার তার মাঝে দেখছেন নেইমারের ছায়া। রিভার প্লেটের এই মিডফিল্ডারকে নিয়ে এখন ইউরোপিয়ান ফুটবলে চলছে জোর আলোচনা। এমন প্রতিভাবান, সৃষ্টিশীল এবং গতিময় ফুটবলারকে দলে নিতে চাইছে একের পর এক বিখ্যাত ক্লাব। তার রিলিজ ক্লজ ধরা হয়েছে ৩৮ মিলিয়ন পাউন্ড, আর ট্রান্সফার মার্কেট অনুযায়ী বর্তমান বাজার মূল্য ১৩ মিলিয়ন ইউরো। তবে যে আগ্রহ এবং প্রতিযোগিতা তার চারপাশে তৈরি হয়েছে, তাতে এই দাম যে আরও অনেক গুণ বেড়ে যেতে পারে। তবে মাস্তানোতুনো যেই প্রতিভা দেখাচ্ছে সেটার জন্য যে কোনো ক্লাব খরচ করতে প্রস্তুত। নামার সঙ্গে সঙ্গে নিজের প্রভাব রাখতে জানে মাস্তানোতুনো। বাঁ পায়ের জাদুতে প্রতিপক্ষকে বোকা বানানো, চোখ ধাঁধানো ড্রিবল, নিখুঁত পাস কিংবা দুর্দান্ত ফ্রিকিক, সব কিছুতেই তার অসাধারণ দক্ষতা। উইং ধরে আগ্রাসী গতিতে আক্রমণে যাওয়া কিংবা মাঝ মাঠে এককভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করা, দুই ভূমিকাতেই একদম সাবলীল ১৭ বছরের এই কিশোর। তার শারীরিক গড়ন মেসির মতো ছোটখাটো, এ কারণে প্রতিপক্ষের মার্কারদের সহজেই ফাঁকি দিতে পারে, যা তাকে করে তোলে আরও ভয়ঙ্কর। তার খেলার ধরন দেখলে অনেকেই স্মরণ করেন লিওনেল মেসিকে। মেসির মতোই আর্জেন্টিনায় জন্ম। ছোটবেলায় টেনিস এবং ফুটবল দুটোতেই আগ্রহ ছিল, তবে শেষ পর্যন্ত ফুটবলকেই বেছে নিয়েছে। স্কট ক্রিস্টেনসেনের মতো ফুটবল বিশ্লেষক ফিল ফোডেনের সঙ্গে তার তুলনা করছেন।
অনেকে আবার বলছেন নেইমারের মতো কারিকুরি দেখা যায় তার পায়ে। তবে তুলনা যাই হোক না কেন, মাস্তানতুনও নিজের পরিচয় খুব শীঘ্রই প্রতিষ্ঠা পাবে, এটা প্রায় নিশ্চিত। এই তো 2011 সালে মাস্তানতুনোর যাত্রা শুরু হয়। এরপর 2019 সালে তার জায়গা হয় আর্জেন্টিনার অন্যতম সেরা ক্লাব রিভার প্লেটে। বর্তমানে সেই ক্লাবেরই মেইন স্কোয়াডে খেলে মাস্তানতুনো। অথচ তার বয়স এখনও 17 বছর। এই বয়সে অনেকে যুব দলেও জায়গা পায় না। তবে মাস্তানতুনো শুধু জায়গা নিশ্চিত করেনি, বরং আরও আগে থেকেই নজর কেড়েছে বিশ্বের সেরা স্কাউটদের। বর্তমানে তার জন্য তৈরি হয়েছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর লম্বা লাইন। ম্যানচেস্টার ইউনাইটেড ইতিমধ্যেই তার জন্য 38 মিলিয়ন পাউন্ডের প্রস্তাব প্রস্তুত করেছে। চেলসি, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, আর্সেনাল, অ্যাথলেটিকো মাদ্রিদ এবং ইন্টার মিলানও তাকে দলে নিতে চায়। এই লড়াইয়ের মাঝখানে দাঁড়িয়ে মাস্তানতুনো এখন ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত নাম। আগামী কয়েক সপ্তাহ পরে ট্রান্সফার সিজন আসবে। এর মধ্যেই নিশ্চিত হতে পারে মাস্তানতুনোর ঠিকানা। যদি তার ট্রান্সফার ফি 38 মিলিয়ন পাউন্ড ছাড়িয়ে যায়, তাহলে আর্জেন্টিনার ইতিহাসে হবে নতুন রেকর্ড। মাস্তানতুনো হবে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া আর্জেন্টাইন লিগের খেলোয়াড়। আর্জেন্টিনা যে যুগে যুগে ফুটবল বিশ্বে জাদুকর তৈরি করেছে, সেই ধারাতেই এবার উঠে এসেছে মাস্তানতুনো। ডি স্টেফানো থেকে মেসি কিংবা এনজো ফার্নান্দেজ থেকে হুলিয়ান আলভারেজ, সেই উত্তরাধিকার এখন তার কাঁধে। এখন শুধু একটাই প্রশ্ন, ইউরোপের কোন ক্লাবে হবে মাস্তানতুনোর গন্তব্য? এক্ষেত্রে রিয়াল মাদ্রিদ অনেক লোভনীয়, কিন্তু রিয়ালের মূল স্কোয়াডে সুযোগ পাওয়া কঠিন। সে হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেড হতে পারে মাস্তানতুনোর নতুন ঠিকানা। এই দৃশ্যটা দেখুন, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে ডাকছেন অ্যালিসন বেকার। দলের শিরোপা জয় উদযাপনের সময় অন্য সবাই যখন একসাথে, তখন ম্যাক অ্যালিস্টার ছিলেন দূরে। তাই তো সবার মাঝে তাকে ডেকে নিচ্ছেন অ্যালিসন বেকার। হাসি মুখেই তার দিকে এগিয়ে গেলেন আর্জেন্টাইন মিডফিল্ডার। এগিয়ে গিয়ে নিজের হাতে থাকা দেশের পতাকা জড়িয়ে দিলেন অ্যালিসনের গলায়। সেটা নিয়ে দুই বন্ধুর কি হাসাহাসি। যদিও অ্যালিসন একজন ব্রাজিলিয়ান, সেই হিসেবে যদি আর্জেন্টিনার পতাকা এড়িয়ে যেতেন তবে সেটা খুব সাধারণ দৃশ্য হতো। তবে পরিস্থিতি আরও অসাধারণ করে তোলেন তিনি। সেটা নিজের গলায় রেখে হাসি দিয়ে বুঝিয়ে দেন, ফুটবলের আসল সৌন্দর্য আসলে এখানেই লুকিয়ে আছে। দুই দেশের দ্বৈরথ, সেটা দুই দেশের মাঝে থাক। ক্লাবে তো তারা বন্ধু, তাই তো অন্য দেশের পতাকা গায়ে নিতেও করলেন না কোনো দ্বিধা। আরেক দৃশ্যে দেখা যায় দুজনে বসে আছেন পাশাপাশি, উদযাপন করছেন একসাথে বসে। এটাই যেন ফুটবলের বড় সৌন্দর্য। ক্লাবের ইতিহাসে 20তম লিগ শিরোপা জয়ের আনন্দ ঠিক এভাবেই ভাগাভাগি করে নেন আর্জেন্টিনার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও ব্রাজিলের অ্যালিসন বেকার। ক্লাব ফুটবলের বন্ধুত্ব ঠিক এভাবেই গড়ে ওঠে। এই মৌসুমে লিভারপুলের লিগ শিরোপা জয়ের অন্যতম কারিগর ছিলেন এই দুজনেই। মাঝ মাঠের মেইন ম্যান যেমন ছিলেন ম্যাক, তেমনি দলটির গোলপোস্ট সামলেছেন অ্যালিসন। দুজনেই রেখেছেন দারুণ অবদান। আর এতে করে 5 বছর পর আরও একবার লিগ শিরোপা ফিরে এসেছে এনফিল্ডে। এটা ক্লাবের ইতিহাসে 20তম। ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের চেয়ে বেশি লিগ শিরোপা নেই কারো। যৌথ সর্বোচ্চ 20 বার জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেডও। এদিন টটেনহামের বিপক্ষে 5-1 গোলে জয়ের দিনে দ্বিতীয় গোলটি করেন ম্যাক অ্যালিস্টার। তার বাঁ পায়ে নেওয়া শটটি ছিল শুধু দেখার মতো। কি দারুণ এক গোলই না করেছেন তিনি, যা দলকে এগিয়ে দেয় 2-1 ব্যবধানে। এদিন ম্যাচ জয়ের পর ঘরের মাঠে দর্শকদের সামনে উল্লাস করার সময় নিজেদের দেশের পতাকা নিয়ে আসেন ম্যাক অ্যালিস্টার। এই কাজ তিনি একাই করেছেন বা এমন হয়েছে তাই কিন্তু নয়। অনেক ফুটবলার শিরোপা জেতার পর সবার আগে দেশের পতাকা নিয়ে আসায় পছন্দ করেন। ম্যাক অ্যালিস্টার তাদের চেয়ে ব্যতিক্রম ছিলেন না। তিনিও নিয়ে যায় দেশের পতাকা। সেই পতাকা নিয়ে আলোচনায় আসেন দুটি কাণ্ড করে। প্রথম কাণ্ড ঘটান ইব্রাহিমা কোনাটের সাথে। ফরাসি এই তারকা 2022 বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে স্কোয়াডে ছিলেন তিনি। ফাইনালে নেমেছিলেন মাঠেও। এই দুই তারকার মাঝে যে প্রায় ফাইনাল নিয়ে কথা হয় সেটাও বোঝা যায় এদিন। উদযাপনের এক পর্যায়ে তিনি দৌড়ে যান কোনাটের দিকে। এরপর তার গলায় ঝুলিয়ে দেন আর্জেন্টিনার পতাকা। ওটুকু করেই থেমেছিলেন না, এরপর তো সেটা গলার সাথে আটকেও দেন। এসব দৃশ্য আসলে বলে দেয় ফুটবল সত্যি সুন্দর। তার সাথে এরকম করার পর অ্যালিসনের সাথেও একই কাজ করেন তিনি। সবাই অবশ্য এসব দৃশ্য দেখছে ফুটবলের সৌন্দর্য হিসেবেই। এগুলো যে সত্যি অনেক সুন্দর। বাস্তবতা হচ্ছে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত সমর্থকদের। আমরা যেসব নিয়ে তর্ক বিতর্কে মেতে থাকি, যাদেরকে নিয়ে এত কিছু করি, তাদের সম্পর্ক একেবারে আলাদা। আমরা যাদের রাইভাল ভাবি তারা আসলে বন্ধু।
14 বছরের বৈভব সূর্যবংশী আইপিএলে সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড করে, কিন্তু ইতালির লিগে খেলা ফাহমিদুল বাংলাদেশ দলে সুযোগ পায় না। তাকে সিন্ডিকেট করে বাদ দেওয়া হয়। বাংলাদেশের স্পোর্টস আগাবে কিভাবে সেটা আরেকবার ভাবা উচিত। ক্রিকেট বলেন বা ফুটবল, প্রতিভার কদর না করলে জীবনেও উন্নতি সম্ভব নয়। এখানেই বাংলাদেশ আর অন্যান্য দেশের পার্থক্য। তারা প্রতিভার কদর করতে জানে। 14 বছরের ছেলের সামর্থ্য আছে বলে তাকে সুযোগ দিয়েছে আইপিএল। কোটি টাকা দামে তাকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। সেই ছেলে এখন বিশ্ব রেকর্ড গড়েছে। সোমবার সেঞ্চুরি করেছে মাত্র 35 বলে। এখন দেখতে পারবেন ভারত কি করে। এই সূর্যবংশীকে সর্বোচ্চ সুযোগ দেওয়া হবে। সে হবে ভবিষ্যতের সুপারস্টার। যে ছেলে 14 বছর বয়সে বিশ্বসেরা বোলারদের তুলোধনো করে সেঞ্চুরি করে, তাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। এসব তারা আগেও করেছে, সেজন্যই তারা পেয়েছে সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, MS ধোনির মতো ক্রিকেটার। শুধু ক্রিকেট নয়, সব সেক্টরেই এমন। ফুটবলে তাদের আছে সুনীল ছেত্রী, যাকে 40 বছরেও সম্মান দেয় ভারত। টেনিসে ছিলেন সানিয়া মির্জা। প্রতিভার সম্মান করেই ভারত এগিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের দিকে তাকান, কোনো একটা খেলা নেই যেটা বাংলাদেশ দল ভালো করতে পারে। 25 বছর ক্রিকেট খেলে একটা ট্রফি নেই। জিম্বাবুয়ের সাথে হারতে হয়। আর ফুটবলের অবস্থা আরও করুন। যে বাংলাদেশ একসময় ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা দল, বাংলাদেশি ফুটবলাররা অন্যান্য দেশের লিগে খেলেছেন। সেই সময় স্টেডিয়াম থাকতো কানায় কানায় পূর্ণ। এখন ফুটবল খেলায় দর্শক পাওয়া যায় না। সেটার দায় ফুটবল ফেডারেশনের। এত জনপ্রিয় খেলায় এতদিন কোনো উন্নতি করতে পারেনি বাংলাদেশ, বরং অবনতি করেছে। বোর্ডে যারাই আসেন তারা নিজেদের রাজা ভেবে শুরু করেন স্বেচ্ছাচারিতা। পছন্দের খেলোয়াড়দের স্কোয়াডে নেওয়া হয়, কোচ নিয়েও চলে রাজনীতি। সাম্প্রতিক সময়েও সেটা দেখা গেছে। ইতালির লিগে খেলা ফুটবলার বাংলাদেশ দলের স্কোয়াডে জায়গা পায় না। তাকে ছাড়া নিশ্চিত জয় বঞ্চিত হয় বাংলাদেশ। অথচ ফাহমিদুল থাকলে দলের অবস্থা ভিন্ন হতে পারত। এক হামজা চৌধুরী এসে দলের চিত্রই বদলে দিয়েছেন। বাংলাদেশ ফুটবল দল এখন লড়াই করতে জানে। দর্শকরাও সমর্থন দিচ্ছেন দারুণভাবে। কিন্তু ম্যাচ জয়ের জন্য এক হামজা দিয়ে তো হবে না, দরকার তার মতো আরও অনেকজন। এর মাঝে ফাহমিদুল একজন হতে পারতেন। ইতালিয়ান এই ফুটবলার বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী। ভারত ম্যাচের আগের ক্যাম্পে বাংলাদেশের হয়ে অনুশীলনও করেছেন। তাকে ভারতের বিপক্ষের স্কোয়াডে রাখা হবে, সেটাই ছিল সমর্থকদের ধারণা। কিন্তু স্কোয়াড ঘোষণার পর দেখা যায় ভিন্ন চিত্র। ফাহমিদুলের নাম কোথাও নেই। ছেলেটা বাংলাদেশের হয়ে খেলতে এসেছিল, কিন্তু তাকে সৌদি আরব থেকেই ফিরিয়ে দেওয়া হয়। কারণ হিসেবে কোচ বলেছিলেন ফাহমিদুল নাকি এখনো প্রস্তুত নয়। যেন বাংলাদেশ দলের বাকিরা জাভি ইনিয়েস্তা লেভেলের। সে কারণে ফাহমিদুলের জায়গায় স্কোয়াডে হয় না। অথচ আগে বলা হতো কাজী সালাউদ্দিনের কারণে ফুটবলের উন্নতি হচ্ছে না। কিন্তু এখন দেখা যাচ্ছে কিছুই পরিবর্তন হয়নি। এখনও সিন্ডিকেট চলে। এই ঘটনাতেও শোনা গিয়েছে ফাহমিদুলকে সিন্ডিকেট বেঁধেই বিদায় করা হয়েছে। অথচ বিদেশি ফুটবলারদের নিয়ে অনেক দেশ এখন সেরা ফুটবল দল হয়ে গেছে। গত বিশ্বকাপে সবচেয়ে বড় চমক ছিল মরক্কো। তাদের স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড় অন্য দেশে বেড়ে ওঠা। বাংলাদেশের জন্যও এমন স্কোয়াড বানানো সম্ভব, শুধুমাত্র দরকার সবার সদিচ্ছা। ফুটবল মাঠে খেলোয়াড়রা যখন বলে পা স্পর্শ করেন তখন জন্ম নেয় গল্প। আর সেই গল্পের নীরব সঙ্গী হচ্ছে খেলোয়াড়দের পায়ে থাকা ফুটবল বুট। কিন্তু আপনি কি জানেন এই বুট তৈরির পেছনে রয়েছে এক ইতিহাস, যে ইতিহাস দীর্ঘ সময়ের। একজোড়া বুট শুধুমাত্র মাঠের জন্য নয়, বরং খেলোয়াড়দের দক্ষতা, গতি ও আরামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলুন জেনে আসি কিভাবে শুরু হয় ফুটবলের বুট তৈরি করা। ফুটবল বুটের ইতিহাস জানতে আমাদের ফিরে যেতে হবে সেই 1520 সালের ইংল্যান্ডে। সে সময় রাজা হেনরি নিজের জন্য বানান বিশেষ কিছু বুট তৈরি করেছিলেন তার পার্সোনাল চর্মকার কর্নেলিয়াস জনসন, যার দাম পড়েছে সেই আমলের 4 শিলিংস অথবা 480 দিরহাম, যা বাংলাদেশি টাকায় 14,330 টাকারও বেশি। সেই বুটগুলো ছিল উঁচু গোড়ালির এবং ভারী চামড়ার তৈরি, যা ছিল খুবই টেকসই। তবে বর্তমান বুটের তুলনায় অনেক ভারী ছিল। আজকের আধুনিক, হালকা এবং নিখুঁতভাবে ডিজাইন করা বুটের তুলনায় সেগুলোকে একেবারেই আদিম বলা যায়। এরপর ফুটবল খেলাটি যখন ব্রিটেনে জনপ্রিয়তা লাভ করে, তখন গ্রাম ও স্থানীয় কারখানার কর্মীরা তাদের কাজের বুট পরে খেলতেন ফুটবল, যা ছিল লম্বা ফিতার, ইস্পাতের আঙ্গুলে ঢাকা এবং শক্ত চামড়ার তৈরি। গ্রিপ বাড়ানোর জন্য অনেকে ধাতব ট্যাক হাতুড়ি দিয়ে পিটিয়ে বসাতেন বুটে। সে সময়ের বুটগুলি তখন প্রথম ফুটবলের কিট হিসেবে ব্যবহৃত হয়। মূলত সেখান থেকে ফুটবল বুটের প্রথম অফিসিয়াল ডিজাইন সামনে আসে। একবার ভাবুন তো, তখনকার সময়ে বুটগুলো যদি এখনও স্থায়িত্ব হতো, তাহলে বর্তমান খেলোয়াড়দের অবস্থা হতো কি? 1900 থেকে 1940 পর্যন্ত বুটের ডিজাইনে খুব একটা পরিবর্তন না এলেও ধীরে ধীরে এই বুটের জনপ্রিয়তা বাড়তে থাকে। ভারত স্পোর্ট,
গোলা এবং হুমেলের মতো ব্র্যান্ডগুলি নেতৃত্ব দেয় এর উৎপাদনের। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1940-এর শেষ ও 1960-এর শুরুতে ফুটবল বুটে আসে নাটকীয় পরিবর্তন। মানুষ বুঝতে শুরু করে ফুটবল বুট শুধু পায়ের রক্ষা নয়, বরং ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। এরপর থেকে বুট হতে থাকে হালকা, নমনীয় এবং গতি সহায়ক। বুটের ডিজাইনে নতুন যুগের সূচনা করে দক্ষিণ আমেরিকা। তারা খেলোয়াড়দের চাহিদা অনুযায়ী তৈরি করে এমন বুট যা বলের নিয়ন্ত্রণে বেশি কার্যকর এবং বল লাথি মারার ক্ষমতা বাড়ায়। খেলোয়াড়রা ধীরে ধীরে পুরনো ভারী বুট ভুলে যেতে থাকেন। তাদের পছন্দের তালিকায় আসে নতুন ডিজাইনের হালকা বুটগুলো। এরপর 1970-এর দশকে অ্যাডিডাস হালকা এবং বিভিন্ন রঙের ফুটবল বুট এর পরিচয় করিয়ে দেয় ফুটবল বিশ্বে। তাদের তৈরি বুটগুলো দ্রুত জনপ্রিয়তা পায় এবং আজও তা বিশ্বজুড়ে ফুটবলারদের প্রিয়। বিশ্বখ্যাত খেলোয়াড় লিওনেল মেসি সহ অনেকেই অ্যাডিডাসের বুট পরে মাঠে নান্দনিকতা ছড়ান। শুধু অ্যাডিডাস নয়, কেউ পছন্দ করে নাইকি কিংবা আরও অনেক নামিদামি ব্র্যান্ড। তবে প্রতিটি বুট যেন খেলোয়াড়দের কথা চিন্তা করেই বানায় কোম্পানিগুলো। আর সেই বুটগুলো যেন খেলোয়াড়দের পায়ের ভাষা বুঝে এবং মাঠে বলে, আমি প্রস্তুত তোমার স্বপ্নকে সত্যি করতে। তুমি তৈরি হও এবং নিজের সক্ষমতার প্রকাশ করো।